Wearing masks is extremely critical. The sources of air pollution, of course, in Kolkata, we all know that the biggest source of air pollution is vehicular pollution. Next slide, here আমি last slide আসতে চাইছি না, last slide চলে এসো। আবার আমি একটু ছোট করে হেলথ অ্যাডভাইজারির উপরে কথা রাখবো। These have all been ratified by the doctors. Now, these have all been ratified by doctors on what are important measures that have to be taken. আপনার প্রেস রিলিজে একটা ডিটেইলড হেলথ অ্যাডভাইজারি দেয়া আছে, উপরে একটা স্লাইডে আসলে these are all the doctors who of course ratified it. So first is of course wearing masks. We all know the importance of wearing masks. কোভিড আমাদের শিখিয়ে দিয়েছে মাস্ক পরা, এখানে N95 মাস্ক পরা খুবই জরুরি। So wearing mask is of course very important. Being very aware about the air pollution in the city আর যেখানে আমরা থাকি ওটা খুবই জরুরি। এল্ডারলি ওদের উপরে আমাদের বেশি করে we have to be very careful about them, keep them indoors as much as we can. আমরা বাচ্চাদেরকে স্কুল পাঠাচ্ছি না, আমরা preferably online mode because air pollution crosses that of Delhi. You will start noticing that especially in December, January months. So we are burning trash, we are burning wood, burning leaves, that has to stop. We can't allow that to happen. हमारे स्वास्थ्य पर बुरा असर पड़ रहा है। ये बुरा असर हमारे जन्म लेने से पहले शुरू हो जाता है। जब एक शिशु अपनी माता के गर्भ में पल रहा होता है, तो अगर माता प्रदूषित हवा में सांस ले रही है तो जो उसके टॉक्सिन हैं वो उस शिशु को प्रभावित करना शुरू कर देते हैं, उसको नुकसान पहुंचाते हैं। हवा को इनहेल करते हुए जीता है, तरह की बीमारियां सफर करता है और बड़े होते होते हम बीमारियों से ग्रसित होकर समय से पहले मृत्यु होगा। यह मूलतः एक हेल्थ इशू है, वास्तव में ये एक हेल्थ इमरजेंसी और इसको आप और हम আজকে ওয়ার্ল্ড পলিউশন ডে, যে দিনটা আমরা পালন করি প্রত্যেক বছর 2রা ডিসেম্বর, যখন ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল 1984-এ। ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে কি হয়েছিল, একটা খুব অল্প সময়ের জন্য একটা টক্সিক গ্যাস বেরিয়েছিল মিথাইলসায়ানাইড, সেটা অনেক লোককে পরবর্তীকালে বিভিন্ন রোগের সম্মুখীন হয়েছে। তাই এটা খুব স্বল্প সময়ের জন্য অনেকটা গ্যাস, কিন্তু আমরা যদি পলিউশনের কথা চিন্তা করি, ওই একই টক্সিক এয়ার হয়তো সেই কনসেন্ট্রেশনে নয়, আমরা বহু সময় কনফারেন্স অফ পার্টিস, যেটাকে আমরা বলি ক্লাইমেট কনফারেন্স গ্লাসগোতে যেটা হলো, এবং তার আগে WHO তাদের এয়ার কোয়ালিটি গাইডলাইন আপডেট করেছে। লাস্ট আপডেট করেছিল 2005 সালে, তারপরে 2021 সালে এসে তারা কিছু আপডেটেশন করেছে। এই দুটো ভালো কাজ এই জন্য বলছি যে এটা একটা সঠিক দিশা, যেটা আমাদের ভবিষ্যতের পথ দেখাবে, কিছু ভালো করে দেখানো, এবং তারা চোখে আঙুল দিয়ে দেখাবে যে আমরা এখন কি পরিমাণ পলিউশনের মধ্যে বাস করছি। বিশেষত WHO যদি 2005 সালের গাইডলাইনটাই আমরা ধরে নিই, PM 2.5, যেখানে তারা বলেছিল যে PM 2.5 10-এর বেশি হওয়া উচিত নয়, সেখানে দেখা যাচ্ছে 90% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন ইজ লিভিং মানে WHO এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডের অনেক নিচে। সুতরাং যদি 2021-এর গাইডলাইন ধরি, যেখানে তারা স্ট্যান্ডার্ডটা নামিয়ে এনেছে 5-এ, আমরা বলতে পারি যে 100% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন ইজ লিভিং বিলো দ্য WHO এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড। এবং এই গাইডলাইনটা আমাদের দেখাবে যে কিছু রোল, যেমন গাইডলাইনটা 273 পাতা, সেখানে 185 পাতা লেখা আছে যে আমরা হেলথ কেয়ার ওয়ার্কার্সরা কি করতে পারি। সেখানে বলা আছে যে আমরা হেলথ কেয়ার ওয়ার্কার্সের কথা মানুষ এখনো শোনে, এর অ্যাওয়ারনেস বাড়ানো আমাদের একটা প্রধান উদ্দেশ্য। শুধু তাই নয়, যখন আমাদের এয়ার পলিউশন লেভেল একটা সার্টেন ক্রিটিক্যাল লেভেলে চলে যাচ্ছে, তখন কিভাবে আমরা আমাদের পেশেন্টদের মিটিগেশন অর্থাৎ কি করবে তারা, সেটা আমরা বলবো। এবং তারা আমাদের নির্দেশ দিয়েছে আমাদের যে বিভিন্ন রকম সেমিনার হবে, কনফারেন্স হবে, সেখানে আমরা যেন এই এয়ার পলিউশন ইস্যুটাকে বারবার তুলে আনি। মানে প্রত্যেকটি 3টি ডেটের মধ্যে একটি ডেট হচ্ছে রেসপিরেটরি কজের জন্য। আমাদের দেশে সিওপিডি রোগীর সংখ্যা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি, অ্যাজমা রোগীর সংখ্যা ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড, এবং অ্যাজমা, সিওপিডি, মর্টালিটি এবং মর্টালিটি সবই আমাদের দেশে বেশি। দিস ইজ বিকজ অফ দ্য এয়ার পলিউশন। করতে পারি একমাত্র তাই দিয়ে আমরা কিন্তু এয়ার পলিউশন কন্ট্রোল করতে পারবো। এছাড়া আমাদের কিন্তু সামনে একটা অদূর ভবিষ্যতে একটা খুব বিপদের দিন ঘনিয়ে আসছে আমার মনে হয়। নমস্কার।
আশা করি ভবিষ্যতে the organization I have represented in this platform is West Bengal Doctors Forum. এই ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম 2017 সালে তৈরি হয় মূলত চিকিৎসকদের, স্বাস্থ্যকর্মীদের সেফ অ্যান্ড হেলদি ওয়ার্ক অ্যান্ড এনভায়রনমেন্টের জন্য। কিন্তু আমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি বুঝতে পারি যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা সমাজের বাইরে নন। সুতরাং সমাজ মানুষ যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু চিকিৎসকরা পারেন না। সেই জায়গা থেকে আমরা এই ধরনের প্রচেষ্টা তার সঙ্গে আমরা যুক্ত। এই প্রসঙ্গে মনে করিয়ে দেওয়া দরকার, যেটা ডক্টর হালদার প্রথমেই বলেছেন এবং তার আগে মিস্টার বিনয় এবং অন্যান্যরা ভিডিওতে বলেছেন যে ডিসেম্বরের 2 এবং 3 তারিখ 1984 সালে ভোপালের ভয়াবহ গ্যাস দুর্ঘটনা যাতে বহু হাজার মানুষ প্রাণ এবং আরো বহু হাজার মানুষ এবং শিশু অন্যান্যভাবে শারীরিকভাবে আক্রান্ত হন। সেই সময় কলকাতা শহর থেকে বেশ কিছু জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু সেই ট্র্যাজেডিতে মানুষকে সাহায্য করতে এগিয়ে গেছিলেন। তারা অনেক সিনিয়র, তারা অনেক সংগঠন এবং অনেকেই সভ্য। তাদের কাছ থেকে আমরা শুনেছি সেই ভয়াবহ কথা। ন্যাশনাল হেলথ পোর্টাল বলছে যে ভারতে প্রায় 7 million people die every year due to air pollution. 4 million of whom are affected by indoor air pollution alone, যেটা বিনয় প্রথমেই বলছিল। Moreover, every 9 out of 10 are affected by lack of clean air. এবং প্রথম বক্তা যিনি ভিডিওতে বলছিলেন তিনি খুব ইম্পর্টেন্ট কথা বলছে, আমরা কেউ কিন্তু এর থেকে মুক্ত নই। এমনকি মানে মায়ের পেটে যে সন্তান আছে সেও কিন্তু মানে জন্মাবার আগে থেকে এই প্রদূষণের শিকার হচ্ছে। আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে শুধু বায়ু প্রদূষণ নয়, এয়ার পলিউশন নয়, আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে আপনি আমাদের রাজ্যের কথাই যদি বলেন, কলকাতা প্রসঙ্গত বলে রাখি যে যখন কোভিডের লকডাউন সঙ্গে সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম, তখন কিন্তু খুব বেশি দিন আগে নয় আমাদের রাজধানীতে, দেশের রাজধানীতে পলিউশনের জন্য লকডাউন করতে হয়। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে শুধু কলকাতা শহর না, কলকাতা শহরের খুব কাছেই উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় কিন্তু জলের প্রদূষণের ক্ষেত্রে একটা আর্সেনিকে আক্রান্ত হয়েছে বহু মানুষ। সেখানে আমরা কাজ করছি, আমাদের অনেক সভ্য কাজ করছেন এবং আমরা জানি তারা কি ভয়ঙ্কর দুর্দশার মধ্যে তারা কাজ করছে। আরেকটা হচ্ছে যে এই আলোচনা চলতেই থাকবে, আশা করি এই আলোচনা আরো বেশি বেশি করে সদর্থক হয়ে উঠবে। আমার সঙ্গে আমার উদাগার যান কিছু কল্যাণের দান আপনার কল্যাণ নিশ্চিত মানুষ তাকে নষ্ট করে চলেছে। আশা করি খুব তাড়াতাড়ি উদাগার হবে। ধন্যবাদ। তার অ্যাসোসিয়েটস একটা অর্গানাইজেশন তৈরি করেছে যার নাম হলো ডক্টরস ফর ক্লিন এয়ার। আর সেখানে আমাদের মতো সব ডাক্তাররা মিলে দূষণের এগেনস্টে, পলিউশনের এগেনস্টে ফাইট করার আমরা শপথ নিয়েছি। অ্যান্ড দিস ইনক্লুডস অল স্টেটস ইন দ্য কান্ট্রি অ্যান্ড দ্য অর্গানাইজেশন ইজ গেটিং বিগার। তো এটা অর্গানাইজেশনকে অ্যাডভার্টাইজ করা নয়, এটা কনসেপ্টটাকে রিকগনাইজ করা যে আমরা যদি সবাই মিলে ডাক্তাররা একসাথে না হই, দূষণের এগেনস্টে না দাঁড়াই, আমরা এনভায়রনমেন্টালিস্ট, সায়েন্টিস্ট সবাইকে চাই আমাদের সাথে। কিন্তু ইম্পর্টেন্ট হলো যেহেতু দূষণ আমাদের সারা দিকে ক্ষতি করে, আমরা 25,000 বার শ্বাস প্রত্যেক মিনিটে, প্রত্যেক দিন 25,000 বার শ্বাস নিই in a day. In these 25,000 times, we breathe 10,000 liters of air. Every breathe in is carbon dioxide, sulfur dioxide, nitrogen oxide, carbon monoxide, and so on and so on. যেখানে বিভক্ত হয় into main bronchus and lower down, সেখানে অব্দি 10, আরো তলা অব্দি 2.5. একদম স্লাইডটা আমি অরবিন্দের কাছ থেকে নিয়ে অন্য স্লাইডের মতোই, but this is within Delhi, this is outside Delhi, and I want you to look, and I won't read through all this, কিন্তু this is what causes pollution in this country, right? And ইট তৈরি করি, ইটের ভাটা, right? So brick kilns, coal-based thermal power plants, and so on and so forth. So you see, that is what causes air pollution, and we contribute to pollution by doing this. So this is what we do. These bags that we have, these plastic waste bags that we have, that gets incinerated and burnt on a daily basis,
That's what causes pollution in our country today. So what আমাদের থাকা উচিত এইখানে গ্রিন জোনে। So our air quality index should be between 0 to 50. আমরা এখন কলকাতায় রয়েছি here, the red circle on there, which is 150 to 200. Delhi is here, 201 to 300. We fear going into December, আমরা ডিসেম্বর যে শুরু করেছি, it will go above 300. So এখানে থাকা উচিত, রয়েছি আমরা এখানে, আমরা সবাই মিলে যদি একসাথে চেষ্টা না করি, আমরা কখনো এখান থেকে রিভার্স করতে পারবো না। Air pollution impacts health for all. Starts before you're born. এটা হলো newborn fetal stage, and this is about 6 weeks after conception. That's where we start off with the harmful effects of air pollution. These are real numbers. So আমাদের newborn, if you think about the air pollution in Delhi, যদি আমাদের on an average day the air quality index is 140, that equals smoking 7 to 8 cigarettes a day. তো আমাদের নবজাত শিশু যে দিল্লিতে জন্মেছে আজকে would be smoking 7 to 8 cigarettes a day if they just breathe the way they breathe on a day-to-day basis. That decline that you could have on a day-to-day basis. So আমার বন্ধু colleague Dr. Sandeep Salvi's কাজ about non-smoking COPD. All of you know about smoking COPD. ধূমপান করলে COPD হয়, শ্বাসনালীর সংকোচন হয়, শ্বাসকষ্ট হয়। This is about non-smoking COPD. This is air pollution. See this closed room. এখানে একটা ছোট্ট ফুটো রয়েছে, ভেতরে রান্না হচ্ছে, মা রান্না করছে বা দিদা রান্না করছে, বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে আঁচের পাশে। This baby, this boy will get COPD by the age of 15 or 20 just because of pollution which is from a smoker in Delhi. And I'll go the reverse way. This is the color of the lungs with which this guy probably was born. So this is the pink lungs and that it should be. This is the lung of a non-smoker in Delhi having done nothing other than breathing the polluted air of the city. And this is the color of a lungs of a smoker. So not much to choose. Eta ekta smoker in lungs, eta ekta non-smoker in lungs, right? So you see there's not much of difference between the two, and you understand that you would neither want this nor what you want to this. You would want to retain the lungs which look like what you were born with, what God gave you. So lungs এর মতোই হার্ট ডিজিজের জন্য মৃত্যুর সংখ্যা প্রচুর সংখ্যক লোক প্রত্যেক বছর এয়ার পলিউশন এবং তার এফেক্টের জন্য মারা যায়। This slide shows you effect of air pollution on the brain and so on and so forth. So I think it is important that all of us, doctors, normal people, we become conscious about air pollution. আমার একটা স্লাইড আছে about COVID and air pollution. I'll finish up with that slide if I can find it. Air pollution, 7 million deaths every year. 7 million deaths till year. We've done absolutely nothing and life goes on as usual. So unless all of us become conscious, unless this shouldn't just become a one-off thing. Bhopal gas tragedy, we remember air pollution, but this should not be a one-off in 365 days a year. This is something we should remember every day, day in and day out. Then only all of us can start making a difference. Thank you. একটা ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে পার্টিকুলার ম্যাটার। তো পার্টিকুলার ম্যাটার মানে হচ্ছে কত ক্ষুদ্র কণা, যেটা ডক্টর রাজা ধর খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন। তো পার্টিকুলার ম্যাটার মানে কত ক্ষুদ্র কণা সেটা কীভাবে লাংসের মধ্যে ঢোকে, এবং সেখানে আমরা যদি প্যারামিটার্সগুলো দেখি অ্যাকর্ডিং টু সাই এই প্যারামিটার্স বলা হয়। তো 10 মাইক্রনস মানে 10 মাইক্রোমিটার মানে হচ্ছে ইটস এ কোর্স পার্টিকুলার ম্যাটার। 5 মাইক্রন 2.5 মানে হচ্ছে ফাইন particulate matter. And when we are talking about less than 5, 2.5, that is 1 micron matter. So it micrometer, it is basically known as ultra fine. What is the key importance? The fine, ultra fine, এগুলো differentiate করা। কারণ ইনিশিয়াল পিরিয়ডে আমাদের ছিল যে 10 মাইক্রনের উপরে থাকলে, নিচে থাকলে সেটা লাংসের ক্ষতি করে। কিন্তু যত দিন যাচ্ছে তত রিসার্চের উপর দিয়ে আমরা এই ইনফরমেশনগুলো আস্তে আস্তে আমরা জানতে পারছি যে শুধুমাত্র apart from the carbon monoxide, ground level ozone, or our CO, sulfur dioxide বা nitrogen dioxide, এইগুলোই শুধু নয়, particulate matter একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এবং যখন চাইল্ডদের হেলথ নিয়ে আমরা ডিসকাস করি তখন কোনো কিছুই আর এর সামনে আসে না যতক্ষণ না আমরা সেটার একটা প্রিভেন্টিভ মেজার্স বের করে আনতে পারছি। তো কেন এই পয়েন্টসগুলো আমি বলছি, তার কারণ লং টার্মে যে সাইড এফেক্টসগুলো আমরা দেখছি অফ এয়ার পলিউশন বা অ্যাডভার্স ইভেন্টসগুলো এয়ার পলিউশন দেখছি,
সেটা আমার মনে হয় আপনাদের সবার মানে আমাদের ফ্যামিলিগতভাবে দিক থেকে আমাদের শুধু নয় আপনাদের সবার ফ্যামিলিতে কেউ না কেউ কোনো না কোনোভাবে সামহাও এফেক্টেড হচ্ছে এবং যত দিন যাচ্ছে তত যেন এই জিনিসগুলো বাড়ছে। সুতরাং সেটা কেন, সেটার একটা কারণ খুঁজতে গিয়ে দেখা যায় যে এই পার্টিকুলার ম্যাটারটা শুধুমাত্র রেসপিরেটরি ট্র্যাক্ট ইলনেস নয়, যে অ্যাজমা বলুন বা ব্রঙ্কিওলাইটিস বলুন যেগুলো আমরা নিউবর্ন এজ গ্রুপে পাই, শুধুমাত্র সেইখানে সেটা তো বাড়াচ্ছে, সেটা তো পালমোনোলজিস্টরা বলছেন এবং তার সাথে সাথে আমি অ্যাজ অ্যান ইন্টেন্সিভিস্ট আমরা দেখতেই পাচ্ছি সেগুলো বাড়ছে। অ্যাপার্ট ফ্রম যেটা খুব চিন্তার বিষয় সেটা হচ্ছে আস্তে আস্তে এই এয়ার পলিউশনের জন্য এবং এই যে আল্ট্রাফাইন পার্টিকুলার ম্যাটার বা ফাইন পার্টিকুলার ম্যাটার দে আর অ্যাডভার্সলি অ্যাফেক্টিং দ্য ফিটাল লাইফ। আমরা যখন বলি যে নিউবর্নের লাংস ইনহেল করছে, হ্যাঁ, তখন আমরা মনে করি যে ইনহেল করা মানে হচ্ছে নিউবর্নটা যখন জন্মগ্রহণ করে তখন থেকে নিউবর্ন হয়। বাট একটা বাচ্চা নিউবর্ন মানে সে তার মায়ের পেটেই বর্ন হয়ে গেছে, সে মায়ের পেটেই বর্ন হয়ে সেখানেই বাড়ছে, সে হয়তো নিউবর্ন হওয়ার পরে মানে বাচ্চার ডেলিভারি হওয়ার পরে বেরিয়েছে নতুন একটা এনভায়রনমেন্টে আসছে। শুধু নিউবর্ন এজ গ্রুপেই যখন ফিটাল লাইফে যখন থাকে মানে মায়ের পেটের মধ্যে, তখনই সেই বাচ্চাগুলো এফেক্টেড হওয়ার চান্সেস কোয়াইট হাই। এবং কিভাবে, সেটার মূল কারণটা হচ্ছে যে আল্ট্রাফাইন ম্যাটার। যখন আমরা বলি যে মা যে নিঃশ্বাস নিচ্ছেন, বেবি তো আর নিঃশ্বাস নিচ্ছে না, বেবি যাচ্ছে হচ্ছে আপনার আমবিলিক্যাল কর্ড দিয়ে ব্লাড দিয়ে, সেই ব্লাড দিয়ে মা যখন নিঃশ্বাস নিচ্ছেন সুতরাং সেই আল্ট্রাফাইন পার্টিকুলার ম্যাটারগুলো লাংসের মধ্যে দিয়ে গিয়ে মায়ের ব্লাডের মধ্যে যাচ্ছে এবং সেই ব্লাডটা আলটিমেটলি বেবির ব্লাডের মধ্যে যাচ্ছে ফিটাল লাইফ। এবং এই ব্লাডটা যেটা ফিটাল লাইফে ব্রেনের মধ্যে বেবির মধ্যে ঢুকছে সেটা আলটিমেটলি গিয়ে বিভিন্ন জায়গায় যেটা জন্মানোর পরে করছে যে ইনফ্লামেশন, সেই ইনফ্লামেশনটা করছে সেটা ব্রেনের মধ্যে করতে পারে, দ্যাট ইজ কল্ড নিউরো ইনফ্লামেশন, যার জন্য পরবর্তীকালে আমরা বেবিদের মধ্যে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস গুলো পাচ্ছি। আজকাল আমরা অনেকেই পাই যে অটিস্টিক program going on. The people are here who are actually thinking of the pollution which we were not thinking maybe 5-10 years back. But pollution is not something which came in just one day. It was growing, we didn't notice, and now it is like a big giant, now we are noticing. But I am really, really happy that you all are here and we all are thinking of the same thing. Regarding this health issues, yes, it can do a lot of harm. It's not just lung, as all doctors have said, it can affect everywhere. It could be a stroke, it could be heart attack, it could be asthma, COPD. Even if you are not feeling a big disease, not having the big disease, I am telling you, a day in winter or evening, you go out, you will feel irritation in your eyes. For long term, you or your near and dear ones are having chronic cough, irritation of the nose, irritation inside the throat, headache. All these are going on, we do not know why. That happens continuously, and I know for how many patients I regularly prescribe anti-allergics. So the people are on anti-allergics chronically for months. Why we need to do this? Do you remember, you all, when we were kids, how many of our friends or us had to go to the hospital to take oxygen, to take nebulization? How many? Today, you go to the school and ask. This is really horrible. See, I am not an environmentalist. How I came into this? See, it actually struck me how so many kids are coming to the emergency with shortness of breath. We were not so sick kids. So in the winter, our emergency is flooded with asthma COPD patients, exacerbations. Why this many? Why this change? There is something wrong. And when I go and went and learned what is AQI, what it should be. When we are talking about air quality index, we are talking it needs to be below 40, below 50. And what we are having, above 150. In some days it is above 300. So basically above 300, above
I mean, 500, those are hazardous. And in Western countries, they will say don't go out from home because this is health emergency. What we are doing? I am not going to the academic details or the medical details because we all are discussing this, and the doctors who spoke before me, they have given enough information of that. I will just ask, say for example, this is a glass of water. If I put some mud in it and give it to you, will you drink it? If I give it to your kid, will you give it to him? No. Why? I am telling you, GI tract is much better. I mean, it can handle this mud very well. Maybe you will be sick, maybe you will have diarrhea for some time, but it will be absolutely fine. There will be no effect. But our lung is not so strong. Whatever is going inside, it will have permanent effect in there. There are kids who are having childhood asthma. The doctor is saying with time, when the lung capacity will increase, the child will be fine. There will be no symptoms. What will happen when this child will turn 70, 60? Have you ever thought of it? When the lung function will again decline? So basically, we are saving money for our kids. They will grow up. They will have good time with this. Have you ever thought if they grow up with a scarred lung, what will happen to them? Will they be able to use that money of yours? So basically, this is something we all need to think, not just us. The people who are sitting at the top everywhere, they need to think of this. Because this is not something you can buy. Even if you have money, if you have power, you cannot buy it. So you will actually inhale the same air, just like this muddy water. Everybody will inhale. So this is something I believe everybody needs to be cautious, and together we need to make some difference. Otherwise, nothing is going to happen. So basically, most of the morning when I get up, I look into this. You can open this. You just open this, the pollution level today. This site will come up, aqicn.org. So, I'll just show you in this. I don't know if it is this is Kolkata. So this is red and orange now. In couple of weeks, it will be all red and maroon. This is Europe. You just search Kolkata, the pollution level today. So check aqicn.org. I mean, there must be many others. This is not a special, but I find it very user-friendly to use. And almost every day I check how we are inhaling and what the other people are inhaling. Individual level to the top, everybody should be involved. When I go out in the winter and if I see the people outside are burning tires, some garbage, and for the heat, I actually get down from the car and speak to them. So basically, I request all of you to do the same. You have problem, your garbage, your waste, you are putting it in a plastic bag. Why? When we were kids, there was no plastic bag for waste disposal. Why today? Just for little convenience, we are actually injuring us, our near and dear ones, the whole society. So there are a couple of things, if we all are worried about and careful about, we really can change something. So I really request all of you to come together, do something, at least from the individual level. If you cannot do anything, just increase the awareness. I think that will also help. I actually made a group in Facebook called Pollution Alert, just to make people aware. So you can join, you can make similar groups, you can talk to your people, you can talk in whatever forum you are there. Actually, unless we start doing something, if we just speak and do nothing, it will never be succeeded. Say for example, charcoal burning, that is something, can we stop? In the winter, you see everywhere there is barbecue. Barbecue means the roadside shops, small shops, they are making barbecue and selling. There are charcoal ovens everywhere. There are constructions who is not actually covering the buildings and doing the construction work. In the roads,
there is no such boundaries or no such covering, the construction work is going on. There are vehicles who are exhaling fumes which are black, nobody is bothered. So there are many things we can do, not just talking or writing. I think everybody should come forward and try to save themselves, their own kids, their near and dear ones, and the whole society. So I really would expect everybody to reciprocate, to hold hands together and do something for this. Thank you all. Alphabetical order with Dr. Suman Malik, Clinical Director, Chief of Radiation Oncology, NH Narayana. যে এয়ার পলিউশন থেকে কতটা ভয়াবহ ক্ষতি তার আমাদের স্বাস্থ্যের পক্ষে হতে পারে, তো আমি সেই বিষয়গুলো নিয়ে আর রিপিট করব না। তবে একটা জিনিস স্পষ্ট যে আমরা এখনই যদি কিছু না করি বা আমরা এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা না করি, তাহলে আমাদের ভবিষ্যৎ বা আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে। আর দুর্ভাগ্যবশত আজকে ভারতবর্ষ পলিউশনের দিক থেকে পৃথিবীর তৃতীয় স্থানে রয়েছে এবং সেখান থেকে আমাদের আরো পিছিয়ে যেতে হবে। এই একটা জায়গা যেখানে আমি সবসময় পিছিয়ে যেতে ভালোবাসবো। আর তাহলে এখান থেকে বেরিয়ে আসার দিশা কি? আমরা যদি পলিউশনের সোর্স গুলো দেখি, তার মধ্যে একটা মূল জায়গা হচ্ছে কিন্তু কয়লার অতিরিক্ত ব্যবহার আমাদের দেশে। তার মূল কারণ হচ্ছে কয়লা আমাদের দেশে সহজলভ্য এবং কয়লা থেকে আমাদের এই যে ইলেকট্রিসিটি সবকিছুই কিন্তু এই যেন সকল মানুষের মধ্যে বজায় থাকে। তাহলে কেবলমাত্র করোনা নয়, আদার রেসপিরেটরি ইনফেকশন, অন্যান্য ইনফেকশন এবং তার সঙ্গে অনুচিত ঘরের মধ্যে আমরা যে ধরনের রান্নার ব্যবহার করছি সেই ব্যাপারেও আমাদের কনসাস থাকতে হবে যে সেই রান্নাটা বা রান্নার যে পদ্ধতিতে করা হচ্ছে সেই পদ্ধতিটা আমাদের মানে ঘরের মধ্যে যে পরিবেশটাকে দূষিত করছে কিনা সেটা জানতে হবে এবং দরকার হলে প্রপার এক্সস্ট সিস্টেম রাখতে হবে এবং যারা অ্যাফোর্ড করতে পারবেন যদি এবং আস্তে আস্তে জিনিসটা যদি সহজলভ্য হয়, এয়ার পিউরিফায়ার আমরা ইউজ করতে পারি। বিশেষ করে যেসব বাড়িতে যাদের রেসপিরেটরি ডিজিজ আছে এবং যারা বারবার এই রেসপিরেটরি এটাকে এখান থেকে বেরিয়ে আসতে পারবো, তবে ডেফিনেটলি আমরা একটা সময় না একটা সময় বেরিয়ে আসতে পারবো। Raja sir said previously, avoiding children or the elderly population who are more at risk, who have a weaker immunity, near the place where we cook at home. We should try to keep them away in another room which is far away from the kitchen where we are cooking and where we are burning fuels. Third is to avoid smoking, not just active but also passive form of smoking. Next time when see, I'm from the younger generation, so from my point of view, I can harp on the fact that next time when you're at a friend's gathering and when you're trying to have a good time, a break from your professional life, and when a friend offers you a smoke, which is very common nowadays, especially in the younger generation, try to say a no. I mean, even if you're in the mode to lighten your mood a little with a cigarette puff, try to say a no. If you do it once, if you do it another time, you do it another time, and you keep on doing it, you develop a habit of saying a no to the things that can impair your system, impair your physiology, because lung physiology is very important to maintain the overall physiology that we have, our body composition. So passive smoking, active smoking, both forms are to be avoided as much as possible. And we need to pay attention, special focus on the pediatric and geriatric population because they have a weaker immunity, and our grandparents, our aged parents, they have turned stubborn by now, and they never pay attention, not too much of attention to what the young people want to say because we are their children. They have taught us, and not the other way around for all these days. But they haven't faced air pollution as a health emergency. It's we who know the impact of air pollution more than them because we're facing it on a regular basis, more than them. So it's our responsibility to teach them and to make them understand of the harmful impact that it can have on our body and the things that they should avoid. And we have to pay extra focus on their health because
people who are in their midlife, they have a strong immunity and their diet is better, but pediatrics and geriatrics are two places, two specialties that we have to pay special focus to. পরীক্ষায় বলছে যে ঘরে বসে 50টা সিগারেট খাওয়া সমান হচ্ছে ঈশ্বরের সামনে একটা ধূপ জ্বালানো। তো এই ধূপ বা আজকে আমাদের মা মাসিরা যখন বসে টিভিতে সিরিয়াল দেখেন, তারা অনেকটা সময় জুড়ে কিন্তু থাকে মশা তাড়ানোর ধূপ এবং মশা তাড়ানোর স্প্রে বিজ্ঞাপন, এগুলো তারা ইনভলভ হয় এবং প্রচুর পরিমাণে সেগুলো বিক্রিও হয়। সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে বললে যেটা অনেক বেশি কাজ দেয় সেটা হচ্ছে এই ধরনের ধূপ বা এই ধরনের মশার যে জিনিসগুলো রয়েছে, এই কেমিক্যালসগুলো তো সিগারেটের মতন আরো ক্ষতিকারক বেশি, তার থেকে কম বেশি ছাড়া কম নয়, যতটুকু জানি আর কি। তো সেক্ষেত্রে আপনারা কি বলবেন? প্রায় 3 লক্ষ এই তথ্য উঠে এসেছে রাজ্য সরকারের অধীনস্থ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এবছরের জুন মাসের একটি সমীক্ষা রিপোর্ট। এই বিষয়ে কি এই যে ডাক্তার ফোরাম আপনাদের যে বক্তব্য নিয়েছেন, আপনারা কি কিছু ভাবছেন? যেমন আমরা যদি পূর্ব জলাভূমি রয়েছে আর কি, যেটা দীর্ঘদিন ধরে বিতর্কের জায়গায় রয়েছে, তো সেটাও একটা ব্যাপার রয়েছে, কারণ উন্নয়নের সঙ্গেই কিন্তু আমাদেরকে ভাবতে হবে পরিবেশের কথা, উন্নয়ন বাদ দিয়ে নয়, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা যেটা আমরা বলছি আর সেই। তো সেক্ষেত্রে এই যে দুটো জায়গা ধরলাম, আরও কিছু অনেক প্রসঙ্গ আসে কলকাতাকে, তো আপনাদের যে আমার নাম সত্যজিৎ চক্রবর্তী। আমি এখানে জানতে চাইছি 1984 সাল থেকে অনেক সেমিনার হয়েছে, নানা আলোচনা হয়েছে। সেই আলোচনা থেকেও যেটা দেখা গেল এখন পর্যন্ত অত্যন্ত বাড়ছে তো কমছে। আর আমরা যদি আরেকটু বাড়িতে যদি আমরা ঠিক মতো না করি, আমরা নিজে যতক্ষণ পর্যন্ত সচেতন না হচ্ছি ততক্ষণ এটা কী করে সম্ভব। আর পলিউশনের তো জায়গা তো কম নয়, অরিজিনাল ডাক্তার বললেন কিন্তু হট মিক্সচারে তৈরি হয়, যেটা কিন্তু শহরের মধ্যে কিন্তু একদমই কাম্য নয়। হট মিক্স দিয়ে বা তার দিয়ে এই পিচ রাস্তা তৈরি করা, এটা উচিত যে কোল্ড মিক্স দিয়ে এখন রাস্তা তৈরি করা। কিন্তু তা সত্ত্বেও যেহেতু এটা সহজলভ্য এবং সস্তায় হয়ে যায়, বেশিরভাগ রাস্তা, শহরের রাস্তা কিন্তু এই হট মিক্সচার এখনো ইউজ হচ্ছে। জিওগ্রাফিক এরিয়ার মধ্যে থেমে থাকছে না, সেটা কিন্তু বাতাসের সঙ্গে মিশতে মিশতে শহরাঞ্চলেও ঢুকে পড়ছে, অন্যান্য জায়গায়ও ঢুকে পড়ছে। সুতরাং পলিউশনটাকে আমরা কখনো একটা জিওগ্রাফির মধ্যে কিন্তু আটকে রাখতে পারি না। এর মধ্যে কিন্তু কোনো ইন্ডিয়া পাকিস্তানের কোনো ভাব নেই। এটা ইন্ডিয়া যদি আজকে পলিউটেড হয়, পাকিস্তান হবে, পাকিস্তান হবে, ইন্ডিয়া হবে। সুতরাং এই জায়গায় হাতে হাত না মিলিয়ে চললে কিন্তু সম্ভব না। খারাপ হচ্ছে না, কিন্তু যে গতিতে হওয়া দরকার সেই গতিতে হচ্ছে না। আমরা ওই জন্য দূষণের সঙ্গে পাল্লা দিয়ে পারছি না। সেমিনার বলুন, এই যে আজকে আমরা একসাথে মিট করেছি 84 সালে, হয়তো ওই ঘটনাটার পরে আমরা মিট করতে শুরু করেছি। কিন্তু এই যে এখন বিভিন্ন মিট করতে পারছি, অ্যাওয়ারনেস আস্তে আস্তে বাড়ছে, তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে অ্যাডভার্সিভেন্স গুলো কমিয়ে আসতে পেরেছি, এটা ডক্টর অরবিন্দ বললেন। সুতরাং এইটা অনেকটা হসপিটালে এসে আমরা হসপিটালে বেশি মর্টালিটি হয় এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে, যে হসপিটালে বেশি পেশেন্ট ভর্তি আছে, সেখান থেকে মর্টালিটি বেশি হচ্ছে। সিমিলারলি আমাদের অ্যাওয়ারনেস বাড়লে আস্তে আস্তে এই যে পলিউশনের লেভেলটা যে কমছে, সেটাও কিন্তু আমাদের কাছে পজিটিভ হবে। এটা উনি আমাদের পুরো সুন্দর হাইলাইট করলেন যে আমাদের ইয়াঙ্গার জেনারেশন যারা এখন আবার ওই চারকোল ইউজ করতে শুরু করেছেন, যে আমাদের বাড়িতে আবার এই ধরনের জিনিস তৈরি করার জন্য, সেটা আমাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়লে অবভিয়াসলি ওটাকেও আমরা বন্ধ করতে পারবো। এবং সেখানে আমাদের গ্যাসের ব্যবহার অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে আমরা আমাদের ছোটবেলায় কয়লার ব্যবহার দেখেছি, এখন তো কোনো আমাদের বাচ্চারা কারণ কেউ আর কয়লার ব্যবহার করে একটা দেখে না, যদি না এইভাবে কোনো কিছু আমরা তৈরি করি। এবং এই অ্যাওয়ারনেস গুলোই আলটিমেটলি আমাদের হেল্প করবে যে এইগুলোকে যতটা পারা যায় কার্যকর করা। যেগুলো কোশ্চেন আপনারা করলেন, শুনলাম, এগুলো সব তো ঠিক কোশ্চেন নয়। সত্যি এটা সত্যি উনি বলছিলেন এয়ার পলিউশন ছাড়াও ওয়াটার পলিউশন, ল্যান্ড পলিউশন, এরকম ডেফিনেটলি প্রচুর জায়গা আছে যেখানে আমাদের সবাই মিলে লড়াই করা উচিত। তবে আজকে যেহেতু আমরা এয়ার পলিউশন নিয়ে কথা বলছিলাম, সেই জন্য হয়তো আমরা ওই দিকগুলো আজকে ফোকাস করিনি। ডেফিনেটলি সবই ইম্পর্টেন্ট, কিন্তু আজকে আমরা এয়ার পলিউশনে ফোকাস করছি। আজকে যেগুলো
যেগুলোর দিকে তাকালে আমরা এয়ার পলিউশনটাকে কিছুটা হলেও কাটিয়ে করতে পারবো। আমার মনে হয় আমাদের ইন্ডিভিজুয়াল লেভেল থেকে সরকারি লেভেল সব জায়গা থেকে সেটা ভাবা উচিত। কারণ আজকে আমি ইন্ডিভিজুয়াল, কালকে আমি সরকারি পরিষেবা একটা কর্পোরেট, আজকে আমি বিপক্ষী, কিন্তু আলটিমেটলি একটা জিনিস যদি সবাই এইটুকুনি বোঝে না যে সেম এয়ারটা আমি ইনহেল করছি, সেটা আমি এটুকুনি জানি, সেটুকু লোকে বুঝেই উঠতে পারে না। এটা যে ক্ষতি করছে এটা একটা সিগারেট খাওয়ার মতো, যে আমি খাচ্ছি তো এনজয় করছি, বুঝতে তো পারছি না ক্ষতি হচ্ছে। যতদিন না ক্ষতি হয় নিজের বাচ্চারা শ্বাসকষ্টের ভোগে ততক্ষণ বোঝাটা মুশকিল, যখন নিজের ভালোবাসার একটা মানুষ মারা যায় ততক্ষণ বোঝাটা মুশকিল। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি এটা বলি না যে আজকে আমি কি করতে পারি, সব তো গভর্নমেন্ট করবে, রুল নেই বলে আজকে এই দশা। শুরুটা কোথা থেকে হবে? আজকে আমরা যদি না চাই, আমরা যদি সেই ডিমান্ডটা না বলতে পারি যে জনগণ এটা চায়, তাহলে কালকে সেটা কেউ করবে না। কারণ গভর্নমেন্ট এমনি আমি আজ অব্দি কাউকে করতে দেখিনি এত বেশি। আগে আমাদের চাইতে হবে, তারপরে ভাবতে হবে যে সেটা আমরা পেলাম। এটা আমার বিশ্বাস। আর যেটা বলছিলেন যে একজন ধূপ জ্বালানো, এরকম তো ডেফিনেটলি মশার ধূপ হতে পারে। আজকে আমরা বারবিকিউ করছি, কয়লা জ্বালাচ্ছি, আমরা প্লাস্টিক ইউজ করছি, বুঝে শুনেই করছি না, বুঝে শুনে করছি না, বুঝে শুনেই করছি। আমি আমার বাড়িতে দেখলাম আমার যে কাজ করে, কাজের সুবিধার জন্য সামনে মুদির দোকান থেকে এনে প্লাস্টিক লাগিয়ে রেখেছে ওয়েস্ট পেপার বক্সে। তো সেটা তার সুবিধার জন্য। আমি বললাম আমার বাড়িতে এটা হবে না। তাতে সে খুব অফেন্ডেড হলো, সব বাড়িতে হচ্ছে, আমাকে বালতিটা ধুতে হবে। তো এইটুকু ছোট ছোট জিনিস আমরা যদি নিজেদের ঘর থেকে না শুরু করতে পারি, আর সবসময় মানুষকে ব্লেম করি যে কেন উপর থেকে কিছু হচ্ছে না, অ্যাটলিস্ট যদি কোনোদিন উপর থেকে না শুরু আমরা নিচ থেকে শুরু করবো না, এটা তো কোনো কথা নয়। আরেকটা জিনিস যেটা বলছেন যে কন্টিনিউয়াসলি বেড়েই চলছে, অ্যাওয়ারনেস বাড়ছে বলে পলিউশন বাড়ছে না। অ্যাওয়ারনেস যদি বাড়ে ডেফিনেটলি পলিউশন কমার কথা। হ্যাঁ বাড়ছে, কেন বাড়ছে? আমাদের পপুলেশন বাড়ছে, আমাদের রাস্তায় গাড়ির সংখ্যা বাড়ছে, আমাদের গাছপালা কমছে, আমাদের জলাজমি কমছে, এগুলো কারণ। কিন্তু আজকে অ্যাওয়ারনেস যদি নাই বাড়ে তাহলে ওইগুলো বাড়তেই থাকবে, কিন্তু এগুলো কমবে না। আর আমি এটুকুনি বুঝি, আমি নিজের ছেলেকে দিয়েও বুঝি, আজকে যদি ছোট্টবেলা থেকে ওদের মাথায় এটা ঢোকে না, ওরা বোঝে, ওরা কিন্তু আমাদের থেকে বেশি সচেতন। আমি যদি কলটা একটু বেশি খুলে রাখি, আমার ছেলে পাশ থেকে বলবে অন্তত ইউজ করতে, কলটা মানে হাত ধুচ্ছে না, এখন ব্রাশ করছে, তাহলে কলটা বন্ধ করে নাও। আমরা যদি এই চেতনাটা আমাদের পরের জেনারেশনের মধ্যে দিতে পারি, সেটা আমাদের সাকসেস। আমরা যদি ইন্ডিভিজুয়াল লেভেলে খুব ছোট্ট কিছু দিয়েও শুরু করতে পারি, সেটা আমাদের সাকসেস। তো লেট আস সি হোয়াট উই ক্যান ডু। থ্যাংক ইউ। গুলো হচ্ছে কাস্টমাইজ, আমাদের অনেক দিন ধরে কাস্টমাইজ চলে আসছে এবং সেগুলো ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া হয়তো যাবে না, কিন্তু আমরা যেগুলো প্রিভেনশন হিসেবে করতে পারি তার ওয়ান অফ দ্য যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা যদি বাড়ির লোকদের সচেতন করতে পারি, কারো যদি সত্যিকারের প্রবলেম হচ্ছে, রেসপিরেটরি প্রবলেম হচ্ছে, বারবার ইনফেকশনে ভুগছে, তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে বন্ধ করা জিনিসগুলো। যদি একান্তই করতে হয় তাহলে সেক্ষেত্রে জানলাগুলো খুলে তারপরে করা। মসকিউটো যেগুলো আমরা প্রোপ্লেন্ট ইউজ করি, যেগুলো আমরা ওই কোম্পানির যেগুলো ইউজ করি রাদার দ্যান কয়েলের থেকে ওটা অনেকটা সেফ, তো সেগুলো ইউজ করা। তো এই কিছু প্রিভেন্টার হিসেবে ইউজ করা এবং চেষ্টা করা যে ঘরটাকে এরেটেড রাখা, মানে হাওয়া খেলতে দেওয়া। মাঝে মধ্যে ঘরগুলোকে, জানলাগুলোকে খুলে ঘরটাকে হাওয়া খেলতে দেওয়া। এবং বাচ্চাদের যেটা করার দরকার পড়বে সেটা হচ্ছে যে একটা কনফাইন্ড স্পেসের মধ্যে, মানে একটা ঘর দরজা জানলা সমস্ত বন্ধ করে ওরকম একটা কয়েল জ্বালিয়ে সেখানে না রেখে বরং জানলা টানলা দরজাগুলো খুলে সেখানে বাচ্চাদের রাখে, সেক্ষেত্রে তাদের অ্যাডভার্স এফেক্টস কম। এখন যেহেতু সিজন দিল্লিতেই অলরেডি ওরা করেছে যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এতটাই বেড়ে গেছে যে তারা লকডাউন পর্যন্ত করতে বাধ্য হয়েছে। সুতরাং আমাদেরকে নিজেদের মতো করে লকডাউন করতে হবে। সো যদি মনে হচ্ছে যে এই ধরনের ইভেন্টসগুলো যেখানে এয়ার কোয়ালিটি খারাপ, বা আমাদের ইন্ডিভিজুয়াল বাড়িতে যদি আমরা মনে করি যে কোনো রকম ওই রকম কয়লা জ্বালানো বা ধূপ ধুনো জ্বালানো, বা আমাদের সেক্ষেত্রে ধরুন যেগুলো স্মোকিং করা, এইগুলোকে প্রিভেন্ট করার চেষ্টা করে। কারণ দিস আর অল প্যাসিভ স্মোকিং হোক বা অ্যাক্টিভ স্মোকিং হোক, সেখানে কিন্তু আলটিমেটলি অ্যালার্জি হিসাবে কাজ করবে এবং সেইগুলো আলটিমেটলি ইনফ্লামেশন যেহেতু আমাদের লাংসের মধ্যে বাড়ে, সেগুলো ইনফেকশনের রেটটাকেও বাড়াবে। সুতরাং সেটাকে প্রিভেন্ট করতে পারলে সবথেকে বেস্ট। এবং মাঝে মধ্যে খোলা হাওয়ায় গিয়ে আনন্দময় পরিবেশে একটু দৌড়াদৌড়ি করা, আরামের মধ্যে আমার মনে হাওয়ার মধ্যে থাকা, সেই ক্ষেত্রে সেইগুলো অন্তত লাংসটাকে বেটার করতে হেল্প করে। এয়ার পলিউশন আইসোলেটেড ইস্যু, এই ইস্যুগুলোর সঙ্গে কিন্তু সোশিও পলিটিক্যাল তার সম্পৃক্ত আছে। সুতরাং আপনি খুব ভালো প্রশ্ন করেছেন যে হ্যাঁ, এটা কি যারা সিদ্ধান্ত নেয়, যারা নীতি নির্ধারণ করে, তাদের কাছে অবধি
যাতে পৌঁছায়। আমাদের যে বক্তব্য আজকে শুধু এয়ার পলিউশন না, আজকে আর্সেনিকের সমস্যা আমরা সবাই জানি, আমরা সিলিকোসিসের সমস্যা আমরা সবাই জানি। সুতরাং শুধু বায়ু নয়, খাদ্য, জল, সব কিছু এইগুলো নিয়ে যে সমস্যা মানুষের, এইটা আপনাদের মাধ্যমে এবং আমরা আরও বেশি বেশি করে স্বাস্থ্যকর্মী, চিকিৎসকরা, সাধারণ মানুষকে বুঝিয়ে আলটিমেটলি সেই আমাদের ভয়েসটা, আমাদের দাবিগুলো কিন্তু আশা করি সঠিক জায়গায় সঠিক সময় পৌঁছে যাবে। কাজ সবে শুরু হয়েছে, অনেক কাজ বাকি। 1984 থেকে আজকে 2021 যতটা হওয়ার কথা ছিল কিছুটা হয়েছে, আরও হলে ভালো হতো এবং আরও যাতে ভালো হয় তার জন্য আমরা সমস্ত চিকিৎসকরা মিলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, আপনাদের মিডিয়ার বন্ধুদের সঙ্গে নিয়ে আমরা চাইব যেন সরকারের কাছে এবং যারা নীতি নির্ধারণ করে তারা যে নীতিটা নিচ্ছেন সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা, কোর্ট যে অর্ডারগুলো দিচ্ছেন, ডক্টর সুমন যেটা বলছিলেন যে সেইগুলো বাস্তবায়িত হচ্ছে কিনা, সেইগুলো করার জন্য আমরা কিন্তু সচেষ্ট ছিলাম, আছি এবং থাকবো। আপনারা নিশ্চয়ই জানবেন যে পুজোর সময় এবং দিওয়ালির সময় আমরা কিন্তু কোর্টের হস্তক্ষেপে সরকারের সঙ্গে আলোচনা করে আমরা কিন্তু সদর্থক ভূমিকা অন্তত রাজ্যের মানুষ দেখাতে পেরেছি। বুঝতে হবে যে এই পলিউশনটা কিন্তু কোনো রং, ধর্ম, বর্ণ দেখে না। ছোট থেকে বড়, আমি যাই খাই, আমি মন্দিরে যাই, গির্জায় যাই, চার্চে যাই, মসজিদে যাই, তাকে সবাইকে একইভাবে এফেক্ট করে এবং সবাইকে একজোট হতে হবে। সবাইকে একজোট হলে তবেই কিন্তু যারা নীতি নির্ধারণ করেন তারা কিন্তু সচেতন হবে।